ইউনুস এত মিষ্টি মিষ্টি করে কথা বলে, আপনাকে দেখে মনে হয় যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমরা ভালো করতে হবে, আমাদেরকে ভালো করতে হবে, আমাদেরকে এটা করতে হবে, সেটা করতে হবে। কিন্তু এই বদমাইশটাকে কখনো আপনি জিজ্ঞেস করেছেন, এই বদমাস, তুই ম্যানেজিং ডিরেক্টর হয়ে তোর বাপের কোম্পানিতে, যেখানে তোর 25% শেয়ার আছে, তুই টাকা দিলি কিভাবে রে? তুই কিভাবে ঋণ দিলি, কিভাবে লোন দিলি? এই প্রশ্ন আপনি কখনো এই ইউনুসকে করেছেন? আপনি তাকে বলেছেন, এই যে তুই এত বড় বড় কথা বলিস, তুই তো একটা চোর। এমডি হওয়ার পর তুই তোর নিজের বাপের কোম্পানিকে টেনে তোলার জন্য গ্রামীণ ব্যাংকের দুস্থ গরিব মিসকিন যাদের জন্য টাকা দেওয়া হয় বাইরের থেকে, অনুদান থেকে, সেইখানে সেই টাকা তুই তোর বাপকে দিয়েছিস। তোর বাপ কি মিসকিন? তোর বাপ কি দুস্থ? তুই তাহলে কেন দিয়েছিস? এই প্রশ্ন আপনি কখনো করেননি। আর করেননি বলেই সে ফুলে ফলে বেড়ে উঠেছে। এখন সে অনেক বড় বড় কথা বলছে, এখন পুরো দেশকেই সে ক্যাপচার করে ফেলেছে। বাংলাদেশে গত বছর একটা আলোচ্য বিষয় বা আলোচিত বিষয় ছিল ইউনুসের বিরুদ্ধে মামলা, ইউনুসের বিভিন্ন দুর্নীতির ব্যাপারে অভিযোগ উত্থাপন। বাংলাদেশ আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল, বেশিরভাগ মানুষ মনে করত যে ইউনুসের বিরুদ্ধে এই যে দুদক মামলা করছে, গ্রামীণ ব্যাংক নিজে বাদী হয়ে মামলা করছে বা কর্তা ব্যক্তিরা মামলা করছে, এগুলো মনে হয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু আমি কোনো মানুষকে প্রশ্ন করতে দেখিনি, আচ্ছা এই যে মামলাগুলো হচ্ছে, এই যে ঘটনাগুলো ঘটছে, এটা সত্যতা কতটুকু? এটা কি আদৌ ঘটেছে কিনা, বা যদি ঘটে থাকে তাহলে ব্যাপারটা কি? কিন্তু বাংলাদেশিদের ভেতরে এক অদ্ভুত কলোনিয়াল মেন্টালিটি আমি বরাবর দেখতে পেয়েছি। ব্যাপারটা কি? ইউনুস নোবেল প্রাইজ পেয়েছে, তিনি কি দুর্নীতি করতে পারেন? অর্থাৎ ইউনুসের এমন একটা ফিগার বাংলাদেশিরা তৈরি করে ফেলেছে, এবং যেহেতু লোকটা বিদেশে থাকে, যেহেতু লোকটাকে ওবামা প্রাইজ দিয়েছে, যেহেতু লোকটা অলিম্পিকে যায়, যেহেতু লোকটার নাম পৃথিবীর অন্য দেশের পত্রিকাতে ছাপা হয়েছে, তাহলে মনে হয় উনি কোনো ধরনের দুর্নীতি করতে পারে না। এই যে আমাদের ভাবনা চিন্তার গণ্ডি, এটা ভয়ঙ্কর। ইউনুসের দুর্নীতি নিয়ে আমি তদন্ত শুরু করি গত বছর, অর্থাৎ 2023 সালের 20 সেপ্টেম্বর থেকে। আমি নিজে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে যাই এবং নানান ধরনের নথিপত্র সংগ্রহ করতে থাকি। এর ভেতরে অনেক ঘটনা ঘটে গেছে। বাংলাদেশ, আপনারা জানেন যে একটা অবৈধ সরকার এখন ক্ষমতাতে, এটার প্রধান হয়েছে ইউনুস। এই ইউনুস ঠিক কিভাবে দুর্নীতি করেছে, কোথায় কোথায় দুর্নীতি করেছে, এগুলো আমি প্রকাশ করব আমার কাছে যা নথিপত্র আছে। এই পর্বের নাম আমি দিতে পারি হচ্ছে ইউনুসের ছ্যাঁচড়ামি। অর্থাৎ এটাকে মানে তার দুর্নীতির হাইট যদি এতটুকু হয়, আজকের পর্বটাকে আমি একটু আসলে খুবই লোয়ার লেভেলে রাখছি, কারণ এটা এক ধরনের ছ্যাঁচড়ামি টাইপ দুর্নীতি। ছ্যাঁচড়ামি টাইপ দুর্নীতিটা কেমন? যে ইউনুসকে 1983 সালে গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে নির্বাচিত করা হয় সরকারের পক্ষ থেকে। যেহেতু গ্রামীণ ব্যাংক একটা সরকারি ব্যাংক, ইউনুসকে গ্রামীণ ব্যাংকের ডেপুটেশনে দেওয়া হয়। 1983 সালে 90 সাল পর্যন্ত সে ডেপুটেশনে থাকলেও 1990 এর পর থেকে সে আসলে পার্মানেন্টলি এই জায়গাটাতে চলে আসে। তার পারিবারিক একটা প্রতিষ্ঠান ছিল, যেই প্রতিষ্ঠানটা মুদ্রণের সাথে জড়িত ছিল, মুদ্রণ, প্রকাশনা, এগুলোর সাথে জড়িত ছিল। এই প্রতিষ্ঠানটার নাম শুরুতে ছিল পাকিস্তান প্যাকেজিং কর্পোরেশন, এরপরে প্যাকেজিং কর্পোরেশনে তার নাম চেঞ্জ হয়। এইটার মালিকানাতে তার বাবা দুলা মিয়া সওদাগর, ইউনুসের বাবা, এবং ইউনুসের ভাই আব্দুল সালাম, ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম এবং তার ভাই বোনরা সবাই এটার মালিকানাতে ছিল। এবং এই পারিবারিক প্রতিষ্ঠানটা টাকা দিয়ে তাদের পুরো ফ্যামিলি চলতো। এই পরিবার প্রচন্ড ভাবে এই মুদ্রণ প্রকাশনার উপরে নির্ভর ছিল, এবং এই মুদ্রণ প্রকাশনা প্রতিষ্ঠানটা একেবারে ধার দেনাতে একেবারে নুজ হয়েছিল, একদম ডুবেছিল। ইউনুস যখন গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে দায়িত্বটা পায়, তার কাছে একটা আলাদিনের প্রদীপের মতো চলে আসলো তার পরিবারকে বাঁচানোর জন্য। সে যেটা করলো সেটা হচ্ছে, এমডি হয়েই সে একটা চুক্তি করলো 17 জুন 1990 সালে তার পারিবারিক প্রতিষ্ঠানের সাথে। সে নিজে গ্রামীণ ব্যাংকের এমডি হয়ে স্বাক্ষর করছে, অন্যদিকে তার পরিবারের ওই প্রতিষ্ঠানটা শেয়ার হোল্ডার সে আবার নিজেই। অর্থাৎ কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সবচাইতে ক্লাসিক এক্সাম্পল যদি আমি বলি, তাহলে এটি। এই ছ্যাঁচড়াটা এমন একটা ছ্যাঁচড়া যে নিজের কোম্পানিকে সে তো চুক্তি করে ঋণ দিয়েছেই, প্লাস হচ্ছে এটিকে ম্যানেজিং এজেন্টও বানিয়ে দিয়েছে। ম্যানেজিং এজেন্টটা কি? যে এই কোম্পানির সমস্ত দায়ভার, তার উৎপাদন, তার সমস্ত কিছু
এই গ্রামীণ ব্যাংকই দেখাশোনা করবে। আপনি চিন্তা করে দেখেন তো, যে গ্রামীণ ব্যাংক উৎপাদন করবে, গ্রামীণ ব্যাংক পণ্য কিনবে, গ্রামীণ ব্যাংকের নানান ধরনের কেনাকাটা যা কিছু আছে, যানবাহন খরচ, অফিস আদালত সবকিছু গ্রামীণ ব্যাংক বহন করছে। অর্থাৎ ইউনূসের পারিবারিক প্রতিষ্ঠান, ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডি আর ইউনূসের পারিবারিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে তার ঋণের জন্য, অর্থাৎ জর্জরিত ঋণ দিচ্ছে, তার সমস্ত টাকা পয়সা দিচ্ছে, তার সমস্ত খরচ দিচ্ছে। এই ভয়ঙ্কর দুর্নীতি ইউনূস করেছে। গ্রামীণ ব্যাংকের অর্ডিন্যান্স 1983 মোতাবেক ইউনূস কিন্তু কোনোভাবেই এই ঋণ তার প্যাকেজিং কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ তার বাবা এবং তার শেয়ার হোল্ডারের কর্পোরেশনকে দিতে পারে না। এই অর্ডিন্যান্সের 19 এবং 20 অনুচ্ছেদ যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই যে গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্সে বলা আছে যে গ্রামীণ ব্যাংক থেকে যদি কোনো ধরনের ঋণ দেওয়া হয়, কোনো ধরনের সাহায্য করা হয়, বা যে কিছু যদি করা হোক না কেন, সেটা দুস্থ মানুষদেরকে, বিশেষ করে গ্রামীণ যারা নারীরা রয়েছেন, নারী উদ্যোক্তারা রয়েছেন, একটা পলিসি আছে যে কাদেরকে দিতে পারবে। সেই পলিসির কোনো জায়গাতে দুস্থের সংঘাতে কোনোভাবেই এই প্যাকেজিং কর্পোরেশন যায় না। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের নিজের যেই আইনটা ছিল, ইউনূস নিজে সেই আইন ভঙ্গ করে তার পারিবারিক প্রতিষ্ঠানে, যেখানে তার নিজের শেয়ার আছে, সেইখানে সে ঋণ দিচ্ছে তার পরিবারের ঋণের দায় থেকে ওঠার জন্য। ওই যে জনতা ব্যাংকে তার প্যাকেজিং কর্পোরেশনের ঋণ আছে, সেটির থেকে তার পরিবারকে টেনে তুলবার জন্য। এটি নিয়ে আপনি কখনো কোনো প্রশ্ন তুলেছিলেন? উত্তর হচ্ছে আপনি কখনো প্রশ্ন তুলেননি। এখন গ্রামীণ ব্যাংকে ফান্ড দিত কেন? বিদেশিরা ফান্ড দিত। আমি কয়েকটা ফান্ডের কথা বলি আপনাকে। যেমন নোরাট ফান্ড দিয়েছে, সুইডিশ সিরা দিয়েছে, কানাডিয়ান সিরা দিয়েছে, ইউএসএআইডি, ফোর্ড ফাউন্ডেশন। এরা ফান্ড, ঋণ নানানভাবে দিত, যে বাংলাদেশে যারা গরিব ব্যক্তিরা আছে তাদেরকে টাকা দিয়ে দেখাশোনা করা, তারা যাতে একটু ব্যবসা করতে পারে, তারা যাতে উঠে দাঁড়াতে পারে, এই জন্য বিদেশিরা অনুদান হিসেবে গ্রামীণ ব্যাংকে টাকা দিত। এই টাকাগুলোকে সাইড প্রজেক্টের আন্ডারে রাখা হতো। সাইড প্রজেক্টটা কি একটু বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে স্টাডিজ, ইনোভেশন, ডেভেলপমেন্ট এন্ড এক্সপেরিমেন্টেশন একটা প্রোগ্রাম ছিল, যেটা পরবর্তীকালে বাতিল করা হয়, কিন্তু টাকাটা এসভিসিএফ নামে একটা ফান্ড গঠন করে রাখা হয়েছিল। এসভিসিএফ ফান্ডটা কি? সেটা হচ্ছে সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। এই দুস্থদের টাকার যেই অংশটা, অর্থাৎ অনুদান হিসেবে যেটা পেয়েছে, সেইখান থেকে টাকা নিয়ে ইউনূসের পারিবারিক প্যাকেজিং কর্পোরেশনকে টাকাটা দেওয়া হতো। বাটপারি, ছ্যাচরামি কোন লেভেলে চলে গেলে, মানে কতটুকু ছোট লোক, কতটুকু নিচু একটা চিন্তা ভাবনা, খেয়াল করে দেখেন যে নিজে একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এসে পরিবারের সবাইকে ওই ব্যাংকের টাকা দিয়ে চালানো শুরু করলো। শুধু ব্যাপারটা এখানেই সীমাবদ্ধ থাকেনি, এখানে অনেক ধরনের অনিয়ম হওয়া শুরু করলো। যেমন এই প্যাকেজিং লিমিটেডের কোম্পানির যেই জিনিসপত্র, অর্থাৎ যে মুদ্রণের কাজ ছিল, অর্থাৎ লিফলেট, লেজার বই, চেক বই, নানান ধরনের থাকে। আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংকের শত শত এরকম শাখা ছিল। তারা যেটা করেছে যে এই প্যাকেজিং কোম্পানি যদি একটা লেজার বইয়ের খরচ দেখাতে হচ্ছে 100 টাকা, তাহলে এটা 100 টাকা। এটাকে যাচাই করার কোনো সুযোগই ছিল না যে এটা কি 10 টাকাতে পাওয়া যেতে পারতো, 20 টাকাতে পাওয়া যেতে পারতো। অর্থাৎ তার কোনো কম্পিটিটরই ইউনূস রাখেনি। নিজের পারিবারিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কাজটা করতো। আপনি যদি ইউনূসকে এখন দেখেন, অর্থাৎ প্রধান উপদেষ্টার পদ বাগাবার পর সে তার ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে দায়িত্ব দিয়েছে, চিটাগং বেল্টের অনেক মানুষকে এখানে নিয়ে এসেছে। অর্থাৎ এই যে তার ফ্যামিলিকে এইভাবে অবৈধভাবে সুযোগ সুবিধা দেওয়া, এই জিনিসগুলো এখনো আছে, আগেও ছিল। আমার কাছে এখানে একটা হিসাব আছে, যে একটা ইনিশিয়াল হিসাব, যে ইউনূস কত টাকা ধার দিয়েছে, কত টাকা আপনার ঋণ দিয়েছে, লোন দিয়েছে। হিসাবটাতে দেখা যাচ্ছে 2 ভাগে সে তার পারিবারিক কোম্পানিকে এই গ্রামীণ ব্যাংক থেকে লোন, ঋণ নানান ভাবে দিয়েছে। একটা হিসাব বলছে 1,14,00,000 টাকা সামথিং, আর আরেকটা হিসাব বলছে প্রায় 9.5 কোটি বা 10 কোটি টাকার কাছাকাছি। এগুলোকে আবার মূলধন ঋণ, চলতি ঋণ ইত্যাদি নানান ধরনের কেতাবি নামে অভিহিত করেছে। এখন আপনাকে এটাও জেনে রাখা ভালো যে এই যে মুদ্রণ প্রকাশনা যে সংস্থাটা আছে, এখানে একটা ক্রয় নীতিমালা ছিল। অর্থাৎ আপনি যদি গ্রামীণ ব্যাংকের জন্য কোনো মুদ্রণ সংশ্লিষ্ট কোনো কিছু লাগে, তাহলে আপনার সেটার মূল্যমান যদি 2 লক্ষ টাকার অধিক হয়, তাহলে আপনাকে ওপেন টেন্ডার আপনাকে ডাকতে হবে। এটা কোথায় ছিল? গ্রামীণ ব্যাংকের যে ক্রয় নীতিমালা ছিল, যেটা ইউনূসের নিজের তৈরি করা, কিন্তু শুধুমাত্র তার মুদ্রণ এবং প্রকাশনী সংস্থার ক্ষেত্রে এই নিয়ম
কোনোদিনই পালন করা হতো না। যেমন 2 লক্ষ টাকার উপরে যদি কোনো ধরনের ক্রয় আদেশ হতো, সেখানে অন্য কোনো কোম্পানির সাথে যাচাই করা, টেন্ডার নেওয়া, অন্য কোনো কোম্পানি কম খরচে দিতে পারবে কিনা এটা নিয়ে কোনো আলাপই হতো না। অর্থাৎ একটা স্বেচ্ছাচারী অবস্থাতে সে তার প্রতিষ্ঠান চালাতো। এখানে আমি হিসাবগুলো দেখতে পাচ্ছি যে 24/6/1990 সালে সে দিয়েছে 20 লক্ষ টাকা, 28/8/1990 দিয়েছে 50,000 টাকা, 1/11/1990 সালে দিয়েছে 15 লক্ষ টাকা, 27/1/1991 সালে দিয়েছে 38,64,000 টাকা। এটা কাকে দিচ্ছে? তার প্যাকেজিং কর্পোরেশনকে দিচ্ছে, তার পারিবারিক প্রতিষ্ঠান। 7/10/1991 সালে দিয়েছে 75,71,53 টাকা। 19/11/1991 সালে দিয়েছে 11,50,000 জনতা ব্যাংকের ঋণ হিসেবে। অর্থাৎ জনতা ব্যাংকে যে ঋণ নিয়ে জর্জরিত ছিল সেটাও গ্রামীণ ব্যাংক দিয়েছে। এখানে তো আমি আপনাকে শুধু 90 এবং 91 সালের হিসাব দিলাম। সে এমডি থাকা অবস্থা পর্যন্ত, অর্থাৎ 2011 সাল পর্যন্ত এই হিসাব যদি দেখি তাহলে আমরা দেখতে পাই শুধু মুদ্রণ প্রকাশনার জন্য এই কোম্পানিটি তৎকালীন সময়ে টাকা পেয়েছে প্রায় 65 কোটি টাকা, আর লোন পেয়েছে, আগেই বলেছি যে এক জায়গাতে দেখতে পেয়েছি 10 কোটি টাকা, এক জায়গাতে দেখতে পেয়েছি 1.5 কোটি টাকার মতো। এখন এই যে অবৈধভাবে গরিবের ফান্ড থেকে নিজের বাবার প্রতিষ্ঠানে বা নিজের প্রতিষ্ঠানে টাকা দেওয়া, এটা নিয়ে কি আপনি প্রশ্ন করেছেন? এবং এই যে ঋণগুলো নিল, ফান্ডগুলো নিল, এগুলো কি ইউনূস পরিশোধ করেছে? এখানে একটা ইন্টারেস্টিং হিসাব আছে। হিসাবটা হচ্ছে এমন, এই ঋণগুলো একটা দীর্ঘমেয়াদী ভাবে দেওয়া হতো। তো তার যে এত টাকা ঋণ ছিল, এই ঋণের আবার সুদও ছিল, অর্থাৎ প্যাকেজিং কর্পোরেশনকে এটার জন্য সুদ দিতে হতো। তো ইউনূস লক্ষ্য করে দেখলো যে এই যে গ্রামীণ ব্যাংক থেকে লোন পেয়ে সে আবার সুদ দিচ্ছে, আসল টাকা পরিশোধ করতে পারছে না, এইখানে কোন চালাকিটা করা যায় বা কোন বদমাইশিটা করা যায়। এই সুদগুলো ছিল কোনোটা 10% হারে সুদ, কোনোটা ছিল 12% হারে সুদ, কোনোটা ছিল 16% হারে সুদ। ইউনূস করলো কি, একটা পর্যায়ে এসে তার কার্যনির্বাহী সবার একটা বৈঠক ডাকলো। এখানে সেই ছিল সর্বে সর্বা, কার্যনির্বাহী বৈঠকে সবাই ছিল তার নিজের মানুষজন, নিজেই চাকরি দিয়েছে, ফলে সে যা বলতো, যে এজেন্ডা বাস্তবায়ন করতে চাইতো সেটাই হয়ে যেত। একটা পর্যায়ে এই 10, 12, 15%, 16% এইসব সুদ না, সে করলো কি, সবকিছু মিলিয়ে 5% সুদ নির্ধারণ করলো এই তার নেওয়া ঋণের উপর। তো সেই হিসাব করে আবার বের করলো যে এর আগে সে যেই টাকা ঋণের টাকা পরিশোধ করে দিয়েছে, 5% সুদ নির্ধারণ করার পর সেগুলোকে সে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিল। সেটা কি জিনিস? অর্থাৎ এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হলো যে সে যে আগে যে সুদ দিত সেইটা কমিয়ে 5% করা হবে। তাহলে সেটা কার্যকর হবে কবে থেকে? নিয়ম অনুযায়ী এখন থেকে, অর্থাৎ এখন নির্ধারণ করা হলো। কিন্তু সে করেছে কি, এই 5% সুদের ব্যাপারটা সে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে আগে যে পে করেছে সেইটার মধ্যেই সে ঢুকিয়ে দিল। ফলে সে দেখালো যে অলরেডি তো আমি আগে সুদ দিয়ে দিয়েছি, যদি 5% হয় তাহলে আমি অনেক টাকা বেশি দিয়ে দিয়েছি, এখন আর আমি কোনো টাকা দিব না। তো গ্রামীণ ব্যাংক তখন হিসাব করে বের করলো যে সে যেই টাকা দিয়ে দিয়েছে সেই টাকার মধ্যে মাত্র 7 লক্ষ টাকা বাকি থাকে, কিন্তু আদতে হিসাবে বাকি থাকে কোটি কোটি টাকা। কিন্তু সুদ পুনর্নির্ধারণের কারণে ইউনূসকে মাত্র 7 লক্ষ টাকা দিতে হয়, এবং এইভাবে সে তার পরিবারকে নানানভাবে আর্থিক সুবিধা পাইয়ে দিয়েছে। কিন্তু আপনারা যখন বলছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর যে এগুলো হচ্ছে রাজনৈতিক মামলা, এগুলো তিনি করেন নাই, আচ্ছা আপনি কি এখন প্রশ্ন তুলবেন, আচ্ছা ইউনূস আপনি ম্যানেজিং ডিরেক্টর হওয়ার পর আপনি কিভাবে আপনার পরিবারকে লোন দিলেন ব্যবসা প্রতিষ্ঠানে, যেখানে দুস্থরা পাওয়ার কথা বা অর্ডিন্যান্স অনুযায়ী আপনার পাওয়ারই কথা না? আপনি কিভাবে এই কোম্পানি থেকে ঋণ নিয়ে ঋণের সুদ 5% করলেন? আপনার কি ঋণ দেওয়ার কোনো এখতিয়ার ছিল? আপনার কি আপনার নিজের প্রতিষ্ঠানের সাথে চুক্তি করার কোনো এখতিয়ার ছিল? আপনার কি আপনার প্রতিষ্ঠানকে গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং এজেন্টের দায়িত্ব দেওয়ার কোনো ধরনের এখতিয়ার ছিল? এই প্রশ্নগুলো যদি আপনি করেন, দেখবেন সেগুলোর কোনো উত্তরই আপনি পাচ্ছেন না। অর্থাৎ এই যে আমরা বলছি ফ্যামিলি ডাইনেস্টি, পরিবারকে সুযোগ পাইয়ে দেওয়া, এই দেওয়া সেই দেওয়া, এই নোবেল লরিয়েট বলে যাকে আপনি বলছেন, 1990 থেকে সে এই কাজ করে আসছে। এবার বুঝলেন তো সে কেন গ্রামীণ ব্যাংকের এমডি থেকে সরতে চাইতো না? আঠার মতো ওই চেয়ারে সে লেগেছিল, কারণ সে জানে গ্রামীণ ব্যাংক হচ্ছে তার টাকা বানানোর মেশিন। এইখান থেকে সে তার আর্থিক সুবিধা, নানান ধরনের সুবিধা সে পেত বলেই এখান থেকে সে সরতে চাইতো না।
তার এই দুর্নীতির কথা বা প্রথম দুর্নীতির কথা আমি আনলাম। সামনে আরো অনেক দুর্নীতির ইস্যুস আসবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।